দর্শক, নতুন সরকার আসতে এখনো 2-3 দিন যখন বাকি, তখন নতুন সরকারের উপরে অলরেডি চাপ সৃষ্টি করা শুরু হয়েছে এবং বিদেশি চাপ তৈরি হয়েছে। কমনওয়েলথ থেকে নতুন চাপের খবর আসলো এবং কমনওয়েলথ বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনের পরেই এই বিবৃতি, কমনওয়েলথের এই বিবৃতি নতুন সরকারের জন্য একটা বড় চাপ। তাহলে কি বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা, রাজনৈতিক নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে নির্বাহী আদেশে এবং নিবন্ধন স্থগিতের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো উঠে যাচ্ছে? চলুন একটু জেনে দেখি কমনওয়েলথ কি বলছে, নির্বাচন ব্যাপারেই বা তারা কি বলল। থাকবেন দর্শক, বলছিলাম কমনওয়েলথের কথা। কমনওয়েলথ অলরেডি চাপ সৃষ্টি করেছে এবং সেই চাপটা নতুন সরকারের উপরে গিয়েই বর্তাচ্ছে। কারণ এই মুহূর্তে সরকার গঠন হতে যখন আর 2 দিন মাঝখানে বাকি, ঠিক সেই মুহূর্তে এসে কমনওয়েলথের এই বিবৃতি নতুন সরকারের উপরেই যে চাপ, পুরানো বর্তমান সরকারের ওপরে বলে তাদেরকে বলে তো আর কোনো লাভ নেই, কারণ তাদের মানে কার্যক্ষমতা আর নেই। বস্তুত তাদের কার্যক্ষমতা শেষ হয়ে গেছে। এরকম একটা মুহূর্তে কমনওয়েলথের এই বিবৃতি একটা বড় ইঙ্গিত বহন করে। কি বলছে তারা? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের সুপারিশ কমনওয়েলথের। রীতিমতো সুপারিশ করছে। কি বলছে? কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক মিশন। নতুন সরকারের কাছে একেবারে স্পেসিফিকলি বলে দিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, যেমন 14 দলকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না, কোনো সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না। জাতীয় পার্টি নির্বাচন করেছে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো কর্মসূচি করতে দেয়া হয়নি। তাদের অফিস বারবার ভাঙচুর করা হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে। এই ব্যাপারগুলোর বিরুদ্ধে কমনওয়েলথ তাদের সুপারিশ বলেছে। আজকে নির্বাচন পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে এই সুপারিশ করা হয়। প্রতিনিধি দল জানায়, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। তার মানে একেবারে সরাসরি বলা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তারা। জানিয়েছে গণভোটে জনগণের সমর্থনের বাস্তবায়ন দেশের ভিত্তি আরও মজবুত করবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম উদ্বেগজনক ছিল বলে তারা মনে করে। প্রতিনিধি দলটি আরও জানায়, অনলাইনে ছড়ানো বিভ্রান্তি মোকাবেলায় কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অভিযোগ না থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে এই পর্যবেক্ষক মিশন। এর আগে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হয়েছে উল্লেখ করে সন্তুষ্টি জানিয়েছিল ইইউ। কিন্তু কমনওয়েলথের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। কমনওয়েলথের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে হবে নতুন সরকারকে। তার মানে তারা একেবারে স্পষ্ট বলতে চাইছে যে এবারের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়াটা কোনোভাবেই নির্বাচনকে ইনক্লুসিভ মর্যাদা দিতে পারে না। নতুন সরকার এখন কি করবে? নতুন সরকার এই মানে সরকার আসার আগে থেকেই যে চাপ তৈরি হলো, এই চাপ আসতেই বাড়বে। পার্শ্ববর্তী ভারতের চাপ তৈরি হবে। ভারতের দেয়া মন্ত্রে যুক্তরাষ্ট্র চাপ তৈরি করবে এবং যুক্তরাজ্যের চাপ আগে থেকেই রয়েছে। ভারতের কারণে রাশিয়ার চাপ তৈরি হবে। এই চাপগুলো মোকাবেলা করা আমার মনে হয় যে মানে সরকার কঠিন দিকে হয়তো নিয়ে যাবে না। সরকারও চাইবে যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক, কারণ তারেক রহমান খুব স্পষ্ট করে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, কারণ আজকে আমি একটা দলকে নিষিদ্ধ করছি, কালকে যে সে আমাকে নিষিদ্ধ করবে না তার গ্যারেন্টি কোথায়? যার একটা লক্ষণ আমরা নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রমে দেখেছি। অনেকভাবেই আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে মাইনাস করার পরে এবার বিএনপিকে মাইনাস করার প্ল্যান চলছে। বিএনপিকে মাইনাস করতে পারলে একটা বড় শক্তি, যারা পাকিস্তানপন্থী শক্তি, সেই শক্তি বাংলাদেশে রাজ করতে পারবে এবং বাংলাদেশটাকে আফগানিস্তান এবং আফগানিস্তানের মতো সংস্কৃতি, আফগানিস্তানের মতো মরুভূমি বানিয়ে ফেলাটা তাদের জন্য খুব বেশি সহজ হবে। সেই পথে কি হাঁটবে বিএনপি, নাকি বিএনপি সহনশীল ইনক্লুসিভ পথে হাঁটবে? মসমুদে
তারেক রহমান আওয়ামী লীগকে কি ফেরাবেন? ভারতের সাথে সম্পর্কই কেমন হবে? কথা বলবার আগে আমরা দুটো গুরুত্বপূর্ণ খবর দেখে আসব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য এবং একজন তৃণমূল বিএনপির নেতার কর্মকাণ্ড, আমরা একটু সেটি দেখব, তারপরে আমরা আলাপটা শুরু করব। প্রথমেই যাই যে তৃণমূলে বিএনপির পক্ষ থেকে একটি ঘটনা ঘটানো হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ে তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। আজ শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির এই নেতা। অন্যদিকে দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের অনুরোধ জানাবে তার দল। আমরা যদি খবরের দুটো খবর দেখি, তৃণমূল একটি চমৎকার সহাবস্থানের বার্তা দিয়েছে। অন্যদিকে বিএনপির অন্যতম প্রধান একজন নেতা সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য, বলছেন যে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য তারা দাবি জানাবেন, চিঠি দেবেন, ইত্যাদি ইত্যাদি আইনি নানান ব্যবস্থা গ্রহণ করবেন। তাদের আলাপগুলো একটা অত্যন্ত ইতিবাচক, একটা নেতিবাচক। কিন্তু বিএনপি প্রধান তারেক রহমান কি করবেন? তারেক রহমানের সামনে হাজারো চ্যালেঞ্জ। আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি যে বাংলাদেশটা পাচ্ছেন সেই বাংলাদেশটা কিন্তু মোটেই স্মুথ বাংলাদেশ নয়। আজ থেকে 1.5 বছর আগে ওই সময়ে যে বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশটা কিন্তু এখন নেই। প্রফেসর ইউনূস এই 1.5 বছরে বাংলাদেশকে কাটা ছেঁড়া করে অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে এক প্রকার বিকল করে দিয়েছেন। এই বিকলাঙ্গ, এক প্রকার বিকলাঙ্গ বাংলাদেশ, এই বিকলাঙ্গ বাংলাদেশের মধ্যে অঙ্গ সংযোজন করে এটার চলাচল স্বাভাবিক করা কিন্তু তারেক রহমানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ, এবং বিরাট চ্যালেঞ্জ নিয়ে তিনি মসনদে বসতে চাইছেন। কাজে তারেক রহমান যদি তার হিসেবে, তার পদক্ষেপে একটু ভুল করেন তাহলেই কিন্তু তিনি আর চলতে পারবেন না, উষ্টা খাবেন। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে তারেক রহমানের ক্ষমতার মসনদে বলা যায়। আওয়ামী লীগ শাসনের অবসান এবং অন্তর্বর্তী সরকারের সময়কাল পেরিয়ে বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায়। নির্বাচনের ফলাফল বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিএনপি, আর সব নাটকীয়তা এড়িয়ে ক্ষমতার মসনদে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। কিন্তু ক্ষমতা পাওয়া যতটা সহজ ছিল, ক্ষমতা চালানো কি ততটাই মসৃণ হবে? ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার বলছে তারেক রহমানের সামনে অপেক্ষা করছে 5টি বিশাল চ্যালেঞ্জ। দিল্লি না পিন্ডি, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আর জুলাই সনদ নিয়ে কেন বিপাকে পড়তে পারেন হবু প্রধানমন্ত্রী? 2008 সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। 17 বছর পর যখন ফিরলেন তখন বাংলাদেশ বদলে গেছে। ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে তারেক বুঝিয়ে দিয়েছেন তিনি এখন জননেতা। আনন্দবাজারের ভাষায় তারেক এবার এক নতুন কৌশলে প্রচার চালিয়েছেন, যাকে বলা হচ্ছে ফ্যামিলি ম্যান কৌশল। স্ত্রী কন্যাকে পাশে নিয়ে তিনি বার্তা দিয়েছেন, আমি তোমাদেরই লোক। তার সেই বিখ্যাত স্লোগান দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ দেশের মানুষের মনে এক জাতীয়তাবাদী আবেগ তৈরি করেছে। কিন্তু এই আবেগ কি কঠিন বাস্তবতাকে সামাল দিতে পারবে? তারেক রহমানের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হলো জনতার আস্থা রক্ষা করা। দীর্ঘ অস্থিরতার পর মানুষ এখন শান্তি চায়। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিপীড়ন বন্ধ করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে তারেক সরকারের প্রধান পরীক্ষা। তিনি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর, কিন্তু উগ্রপন্থীদের সামাল দিয়ে তিনি কি পারবেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে? দ্বিতীয় চ্যালেঞ্জটি সবচেয়ে বিতর্কিত, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারেক রহমান
বারবার বলেছেন তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন, কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনার আমলে বিএনপি যে নিপীড়ন সহ্য করেছে তারেক কি সেই পথে হাঁটবেন, নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন? এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। যদি তিনি আওয়ামী লীগের ওপর থেকে কঠোরতা শিথিল করেন, তবে জামায়াত ইসলামের সাথে বিএনপির বড় সংঘাত হতে পারে, কারণ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে জামাতের বড় ভূমিকা ছিল। এই ত্রিভুজ সংঘাত তারেক কিভাবে সামলান সেটাই দেখার বিষয়। তৃতীয় চ্যালেঞ্জ, দিল্লির সঙ্গে সম্পর্কের কৌশল কি হতে পারে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তারেককে বাংলায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন, আবার পাকিস্তানের শাহবাজ শরীফও ঘনিষ্ঠতা বাড়াতে মুখিয়ে আছেন। আনন্দবাজারের বিশ্লেষণ অনুযায়ী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগ দেওয়ার পর থেকেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল। তবে বড় কাটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনা এখন ভারতে এবং বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তারেক রহমান কি দিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবেন, নাকি ভারতের সাথে কৌশলগত বন্ধুত্ব বজায় রাখতে এই ইস্যুকে পাশ কাটিয়ে যাবেন? দিল্লির নজর এখন পিন্ডি বনাম ঢাকার দূরত্বের দিকে। চতুর্থ চ্যালেঞ্জটি তারেক রহমানের নিজের পদের জন্য হুমকি স্বরূপ, সেটি হলো জুলাই সনদ। এই সনদের 84টি প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। বিএনপি এই ধারায় আপত্তি জানিয়েছে, কারণ তারেক যদি প্রধানমন্ত্রী হন তবে কি তাকে বিএনপি চেয়ারপারসনের পদ ছেড়ে দিতে হবে? সংবিধানের ওপরে এই সনদের প্রাধান্য মেনে নেওয়া তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক বিশাল পরীক্ষা। গণভোটের ফল যদি সনদের পক্ষে যায়, তবে তারেককে তার দলের গঠনতন্ত্র আর দেশের নিয়মের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হিমশিম খেতে হবে। সবশেষ এবং পঞ্চম যে চ্যালেঞ্জটি সবচেয়ে বড় হিসেবে তারেক রহমানের কাছে দেখা দেবে, সেটি হচ্ছে অর্থনীতির লড়াই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যে বাণিজ্য চুক্তি করেছে তার ফলাফল হবে সুদূর প্রসারী। আমেরিকার পণ্যে শুল্ক কমলেও বাংলাদেশকে ৬,০০০ মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিতে হবে। এতে সরকারের রাজস্ব আয় ব্যাপক হারে কমবে। তারেক রহমান যখন ক্ষমতা নেবে তখন কোষাগারে টান পড়বে। এই অর্থনৈতিক ধাক্কা সামলে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা মেটানো তার জন্য হবে অগ্নি পরীক্ষা। শুল্ক হ্রাস বনাম রাজস্ব বৃদ্ধি, এই সমীকরণ মেলাতেই তার প্রথম 1 বছর কেটে যেতে পারে। আনন্দবাজারের এই বিশ্লেষণ স্পষ্ট করে দিচ্ছে যে তারেক রহমানের জন্য প্রধানমন্ত্রীর পদটি কোনো পুষ্পসজ্জা নয়। একদিকে দেশের মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, অন্যদিকে ভারত, পাকিস্তান, আমেরিকার ভূ রাজনৈতিক চাপ, সাথে আছে দলের অভ্যন্তরীণ পদ রক্ষার লড়াই। তারেক রহমান কি পারবেন এই 5 চ্যালেঞ্জ জয় করে নিজেকে একজন সার্থক রাষ্ট্রনায়ক হিসেবে প্রমাণ করতে, নাকি অতীতের ছায়া তাকে তাড়া করে ফিরবে? আপনার কি মনে হয় তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ কোনটি হওয়া উচিত? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।